চকবাজারে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৮১, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার, জানালেন সেতুমন্ত্রী। প্রাণহানি ঘটেছে, তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আগুনের ঘটনার ১০০ গজের মধ্যেই এখনও তীব্র দাহ্য রাসায়নিকের গুদাম, গতানুগতিক আশ্বাসে আটকে আছেন দক্ষিণের মেয়র। এই এলাকার কেমিক্যাল গোডাউনগুলোকে সরিয়ে নেবার জন্য প্রতিনিয়ত আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবং বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, আদালতের রায় ইংরেজির পাশাপাশি বাংলা লেখার আহ্বান প্রধানমন্ত্রী। আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে চায় লিখতে পারে, কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া রিজওয়ানা। চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মানুষ পোড়া গন্ধ আর স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরান ঢাকার আকাশ। বুধবার রাত 10:30টার দিকে লাগা আগুনের দাবানল ছড়িয়ে পড়ে মোট 4টি ভবনে। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বিস্তারিত। চকবাজারের এই দৃশ্য যেন মৃত্যুপুরীর চিত্র। চারদিকে ধ্বংসস্তূপ, পোড়া কঙ্কালের মতো ছড়িয়ে ছিটিয়ে সবকিছু। ব্যস্ত চকবাজার মুহূর্তেই থমকে গেছে আকস্মিক আগুন দানবের থাবায়। সিনেমার গল্পকেও হার বানানো আগুনে এ পর্যন্ত প্রাণ গেছে ৮১ জনের। প্রাণ বাঁচাতে গিয়ে জানালায় আটকে মারা গেছেন এক শ্রমিক। তখন এই সড়কটিতে প্রচুর পরিমাণ যাত্রী চলাফেরা করছিল, পথচারী সবাই আসলে সে অগ্নিকাণ্ডের শিকার হয়ে প্রাণ হেরিয়েছে। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের 200 কর্মীর প্রাণান্তকর চেষ্টায় 8 ঘন্টার পরিশ্রমে নিভে আগুন। অভিযান শেষে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করার কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। এরা লুকোন অবস্থায় এগুলো ব্যবসা বাণিজ্য করেছে, যার জন্য কিন্তু ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। এখানে যে ওয়্যার হাউসগুলোকে যদি আমরা শিফট না করতে পারি তবে কিন্তু আগামীতে দুর্ঘটনা হতে পারে। ঘটনাস্থলে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেতুমন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের আশ্বাস ছিল সবার মুখে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের পরিবার বর্গকে প্রয়োজনীয় মানবিক সাহায্য ক্ষতিপূরণ দেওয়া হবে। কিভাবে দালান কোঠাগুলি হয়ে গিয়েছে, এইগুলিকে কোনো একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। এই সমস্ত দাহ্য পদার্থগুলোকে গুদামজাত করার জন্য একটা কেরানীগঞ্জে একটা প্রকল্প কাজ অলরেডি চলছে, একটু সময় লাগবে ওটা স্থানান্তরিত করার জন্য। হতাহতদের দেখতে গিয়েছিলেন BPGM এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনও। তিনি জানান, সঠিক পরিকল্পনার মাধ্যমে সময় মতো কারখানাগুলো সরাতে পারলে নিমতলির পর এমন ট্র্যাজেডি ঘটত না। আমরা 2006 সাল থেকে বলছিলাম যে আমাদের এই কেমিক্যাল গোডাউনগুলি বা আমাদের যে প্লাস্টিকের যে সকল জায়গাগুলি এগুলিকে রিলোকেট করা খুবই দরকার। তখন FBCJ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, কাজ করেছিলাম আমাদের শিল্প মন্ত্রণালয়ের সাথে কেমিক্যাল পল্লী করার জন্য। সেই প্রক্রিয়াটাও আগায় নাই। এখন যখন আমাদের এই ধরনের আরেকটা ঘটনা হয় তখন হয়তো আমরা আবার দোষারোপ করব কেমিক্যালের এগুলি নিয়ে। আমি মনে করি যে এখন সরকারের উচিত যে এগুলিকে মানে একটা সংঘবদ্ধ জায়গায় এগুলিকে রিলোকেট করা। এর আগে বুধবার রাত 10টার পর চকবাজারের চুরিহাট্টায় নেমে আসে ভয়ঙ্কর জমদূত। মুহূর্তের মধ্যে চুরিহাট্টার চৌরাস্তা মোড় গ্রাস করে আগুনের লেলিহান শিখা। কোনো কিছু বুঝে ওঠার আগে পড়তে শুরু করেন যাত্রী ও পথচারীরা। বিস্ফোরণে সড়কের যানবাহনের পাশাপাশি পুড়ে যায় ওয়াহিদ ম্যানশন
ম্যানশন সহ কয়েকটি ভবন। ভস্মীভূত হয় ভবনে থাকা নামী ব্র্যান্ডের নকল সব সুগন্ধি প্রসাধনী। কি কারণে এমন আগুন লাগলো তা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে সাধারণের ভাষ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লাগে। গ্যাস সংযুক্ত প্রসাধনী ও রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকায় আগুন ছড়িয়েছে দ্রুত গতিতে। বডি স্প্রের কিছু ছিল, আতরের ছিল, কেমিক্যাল ছিল। এই কেমিক্যালের কারণে আজকে এই বিস্ফোরণ ঘটেছে। এখানে অনেক কেমিক্যাল আছে, প্লাস বাল্বের কারখানা আছে। এখান থেকে আপনার ফায়ার লাগে, আপনার ট্রান্সফর্মার মধ্যে আগুন লেগেছে। বাইরে আগুনের তাণ্ডব দেখে দোকানের ঝাঁপ লাগিয়ে উল্টো আরও আটকা পড়েন অনেকে। দম বন্ধ হয়ে মৃত্যু হয় অন্তত 8 দোকানের। চকবাজার এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। আশপাশের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল চকবাজার আছেন সহকর্মী খান আলামিন। সেখানকার সবশেষ খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, আমরা যেমনটি জানি যে গত রাত প্রায় 10:30টার দিকে আগুন লাগে, তো 24 ঘন্টা পর এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে? চকবাজারে অগ্নিকাণ্ডের দুর্ঘটনায় যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই এলাকাটি চকবাজারের, তো সেই এলাকাটি এখন ধ্বংসস্তূপগুলো সরিয়ে নেওয়ার কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা আপনাদের যদি একটু দেখাই যে আসলে এখন স্কিড লোডার এবং হুইল লোডার দুটি বড় মেশিনের মাধ্যমে এই যে মোড়টি চত্বরটি রয়েছে, যে চত্বরটিতে গতকাল রাত 10:30টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং সেই বিস্ফোরণে 81 জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় এই পুরো এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এখানে আমরা দেখেছি যে দুটি প্রাইভেট কার, দুটি ছোট গাড়ি এবং অনেকগুলো রিক্সা, ভ্যান, মোটরসাইকেল সবগুলো কিন্তু জ্বলন্ত অবস্থায় রাস্তায় পড়েছিল এবং সেই সবগুলো আবর্জনা এবং যে ধ্বংসস্তূপ সবগুলো এখন আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে, পরিচ্ছন্নতা কর্মীদের গাড়ি, সেই গাড়ি দিয়ে এগুলো নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে এবং পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখেছি যে মোট 4টি ভবনে তারা ব্যানার লাগিয়ে দিয়েছিল, ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে, এবং এই ভবনগুলো ব্যবহার না করার জন্য তারা সবাইকে অনুরোধ করেছে। অর্থাৎ এই ভবনগুলো যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে তারা একটা আশঙ্কা করছেন। ফলে এই ধরনের ব্যানার লাগিয়ে তারা সবাইকে সতর্ক করে দিয়েছেন যাতে এই ভবনগুলোর ভেতরে কিংবা উপরে কেউ না ওঠে জীবনের ঝুঁকি নিয়ে। এর বাইরেও তারা বলেছেন যে পাশের আরেকটি ভবনের কিছুটা ঝুঁকিপূর্ণ রয়েছে, তবে সেটি পরীক্ষা নিরীক্ষার পর সেটি আসলে ব্যবহার করা যাবে কি যাবে না সেই বিষয়টি তারা আমাদেরকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো যেভাবে এখানে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে তাতে বলা যায় যে আর ঘন্টা 1.5-2 ঘন্টার মধ্যেই হয়তো এখানে আমরা এই যে সড়কের মধ্যে যে ধ্বংসস্তূপ পড়েছিল সেই ধ্বংসস্তূপের সব ধরনের আবর্জনা এখান থেকে সরানো সম্ভব এবং এই যে সড়কগুলো রয়েছে, এই মোড় থেকে যে 5টি সড়ক রয়েছে সেই সড়কগুলো স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি। তো এই হচ্ছে চকবাজারে যে অগ্নিকাণ্ডের ঘটনায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছিল সেই এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। আলামিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ রাজধানী চকবাজার থেকে জানাছিলেন সহকর্মী খান আলামিন। আগুনের ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। প্রিয়জনদের হারিয়ে বাকরুদ্ধ অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ রহমান। চকবাজারে ভয়াবহ আগুনে দগ্ধ হতাহতদের স্বজনের আহাজারিতে এমন করুণ দৃশ্যের সৃষ্টি হয় ঢাকা মেডিকেলে। পরিবারের সদস্যদের হারিয়ে আহাজারি আর আর্তনাদে ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। ডাক্তার দেখাইতে গেছে, দাঁতের জন্য ডাক্তার দেখাইতে গেছে। 6টার পরে এই লাশ নামাইছে, এই পরে আইসি হেকালে দিয়ে যে পাই না, পরে এই পরে আইসি 7টার দিক দিয়ে হেকালে দিয়ে যে পাইছি। নিজের 2 ভাই আর 3 বছরের ভাতিজার মৃত্যুর খবরে পাগল প্রায় এই নারী।
কিছু কিছু মৃতদেহ আগুনে পুড়ে বিকৃত হয়ে গেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে দেওয়ার কথা জানালেন ফরেনসিক বিভাগের প্রধান। কিছু কিছু লাশ আছে তাদেরকে চেহারা দিয়ে পারা যাবে না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পারা যাবে। আর কিছু কিছু লাশ আছে চেহারা এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েও করা যাবে না, তাদেরকে আমরা ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে শনাক্ত করব। হতাহতদের দেখতে গিয়ে দুঃখ প্রকাশ করেন মন্ত্রী, এমপি এবং জনপ্রতিনিধিরা। নিমতলিত এরকম একটা ঘটনা ঘটছিল, সে নিমতলি ট্র্যাজেডি, এটা কিন্তু নিমতলি থেকে আরো ভয়াবহ হয়েছে। তো আমার মনে হয় এই সমস্ত এলাকাতে ফ্যাক্টরি বা কেমিক্যালের রাখা উচিত না। যেখানে মানুষ বসবাস করে সেখানে আশেপাশে কেমিক্যাল থাকা ঠিক না। ইমিডিয়েটলি এটার একটা অ্যাকশনে যাওয়া উচিত সরকারের। এটা আমরা সরকারকে বলবো, আমি সংসদে ব্যাপারটা নিয়ে আলাপ করবো। সংসদ ময়নাতদন্ত শেষে শনাক্ত করা মৃতদেহ আত্মীয় স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। জাহিদ রহমান, RTV, ঢাকা। চকবাজারে আগুনের ঘটনায় নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে সরকার। এছাড়া আহতদেরও আর্থিক সহায়তা দেওয়া হবে। রাতে ঢাকা মেডিকেলে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ জানান, এখনো পর্যন্ত 40টি লাশের পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর যাদের লাশ শনাক্ত করা যায়নি তাদের ডিএনএ টেস্ট করা হবে। এজন্য আগামী রোববার সিআইডি কার্যালয়ে ডিএনএ স্পেশাল নেওয়া হবে। চেষ্টা করছি আমরা এই পর্যন্ত 40টা লাশ আমরা সকাল থেকে অনেক চেষ্টা করছি, আমরা এই পর্যন্ত 40টা লাশ আমরা চিহ্নিত করতে পারছি এবং 40 জনকে আমরা লাশ বুঝাই দিচ্ছি। আগামী রবিবার সকাল 9টা থেকে আপনারা সিআইডি মালিবাগ সিআইডি অফিসে গিয়ে আপনারা আপনাদের রক্ত অথবা স্যালারি দিয়ে আসবেন। 1 লক্ষ করে টাকা দেওয়া হবে মারা গেছে যারা, আর 20,000 টাকা করে দেওয়া হবে তাদের দাফনের জন্য। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী সোহেল রানা, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রানা, আহতদের মধ্যে হাসপাতালে এখন কতজনের চিকিৎসা চলছে? তন্নি, আপনি জানেন যে চকবাজারে যারা অগ্নি দুর্ঘটনার শিকার হয়ে যারা মৃত তাদেরকে মর্গ থেকে 40 জনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সে সঙ্গে এখন পর্যন্ত যারা চিকিৎসা নিচ্ছেন বার্ন ইউনিটে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঠিক 9টা সাড়ে 9টার দিকে স্বাস্থ্যমন্ত্রী এখানে এসেছিলেন এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকে দেখে গেছেন এবং তিনি বলেছেন যে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। সেই সঙ্গে যারা প্রাথমিকভাবে 20,000 টাকা করে তাদেরকে দেওয়া হয়েছে। এছাড়া এখানে যে বার্ন ইউনিটে যারা চিকিৎসাধীন রয়েছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে হবে বলে এবং তাদের যে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নিশ্চিতের কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি জানিয়েছেন যারা এখানে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে কোনো ধরনের সব ধরনের সর্বোচ্চ যে চিকিৎসা সেই ব্যবস্থা এবং এই বার্ন ইউনিটে সেই চিকিৎসার ব্যবস্থা রয়েছে বলেও তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় যে এখানে দগ্ধদেরকে দেখতে অনেকেই আসছেন, শুধু বিভিন্ন সরকারি বিভিন্ন কর্তৃপক্ষ আসছেন, সেই সঙ্গে বিভিন্ন বেসরকারি বিভিন্ন সংস্থার লোকজনও এই বার্ন ইউনিট চিকিৎসা দেখতে আসছেন। সব ধরনের সহযোগিতার মধ্য দিয়ে এখানে চিকিৎসা চলছে বলেও বার্ন ইউনিটের যে প্রধান ডক্টর সামন্তলাল সেন তিনিও আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে যারা এখানে চিকিৎসা নিতে আসছেন। এছাড়া এর আগে কিন্তু 8টা থেকে 9টার মধ্যে যারা মৃত এবং যে ধরনের লাশ রয়েছিল তাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে যাদেরকে যেসব লাশ শনাক্ত করা যায়নি তাদের ফরেনসিক যে ডিএনএ টেস্ট সেই ডিএনএ টেস্টের জন্য আগামী রোববার তারিখ নির্ধারণ করেছে যে সিআইডি অফিসে গিয়ে যার পরিবার আত্মীয় স্বজন রয়েছে তাদের নমুনা দিতে অনুরোধ করেছেন তিনি। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ঢাকা মেডিকেল কলেজের যে চিকিৎসা সেবা সেই সঙ্গে লাশ হস্তান্তর সবকিছু মিলে আজকে সারাদিনের সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে হয়েছে। এখন পর্যন্ত যারা এখানে চিকিৎসাধীন তাদেরও সুচিকিৎসা চলছে। তো এই ছিল এখনকার মতে আমার কাছে থাকা সর্বশেষ খবর। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাছিলেন সহকর্মী সোহেল রানা।
চকবাজারে আগুনের ঘটনার ১০০ গজের মধ্যে এখনও আছে তীব্র দাহ্য রাসায়নিকের গুদাম। প্রশাসন ও সিটি কর্পোরেশনকে খুশি রেখে আবাসিক এলাকায় চলছে প্লাস্টিক স্যান্ডেলের কারখানা। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে চকবাজার বা নিমতলির চেয়েও হয়তো বড় দুর্ঘটনা অপেক্ষা করছে। এতগুলো মানুষ মারা যাওয়ার পরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাসই দিয়ে যাচ্ছেন দক্ষিণের মেয়র। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় আরাফাতুর রহমানের রিপোর্ট। চকবাজারে আগুনের কেন্দ্রবিন্দু শাহী মসজিদ থেকে হাঁটা পথে ৩ মিনিটের পথ গুদামটি। ভবনের নিচতলায় আছে রাসায়নিকের গুদাম। এখানে ওষুধের কাঁচামালের সঙ্গে আছে তীব্র দাহ্য রাসায়নিক। আছে তাপ নিয়ন্ত্রণ বাধ্যতামূলক বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মজুদ। কিন্তু কে শোনে কার কথা? আবাসিক বাসায় কোনো ফ্ল্যাটে পরিবার, আবার কোনো ফ্ল্যাটে রাসায়নিকের গুদামে ভরা পুরো চকবাজার। অন্যদিকে আবাসিক বাসাবাড়ির মধ্যে আছে জুতার গুদাম, তাও আবার প্লাস্টিকের জুতার। ভয়াবহ আগুনের পরও কারোর মধ্যে কোনো বোধোদয় নেই। এই বাড়ির পাশেই আরেকটি আবাসিক বাড়িতে আছে চামড়ার জুতার গুদাম। আগুন লাগলে কি হবে তার উত্তর নেই কারো কাছে। ভাড়াটা দিলে অ্যাডভান্স কম, ভাড়াও কম। আর একটা মানে ব্যবসা করে দিলে ভাড়া পাইতেছে বেশি, অ্যাডভান্স পাইতেছে বেশি, মানে সুবিধা। শুধু বাড়িওয়ালার দোষ দিলে হবে না, বাড়িওয়ালার সাথে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে জড়িত হবে। যে ভাড়া আমি অন্যজনকে দিলাম কিন্তু আমি এই ব্যবসার সাথে জড়িত আছি, আমি রাখতেছি মজুত করে, তখন আমি কি করব? পিছন দিয়ে যেতে বাইরে যায় কি কেমিক্যাল অন্যান্য আইটেমগুলো হয়তো বাইরে বিভিন্ন জায়গায় যদি ছড়াই দিতে হয়, কারণ ঘনবসতি এলাকা। এত মানুষ মারা যাওয়ার পরও টনক নড়ছে না সিটি কর্পোরেশনের। এখনো কেবল ভ্রাম্যমাণ আদালত দিয়েই দায়িত্ব শেষ করতে চাচ্ছেন তারা। আমি নিজেকে সফল কিংবা ব্যর্থ কোনোটাই বলতে চাই না, এটা জনগণ নির্ধারণ করবে। আমরা প্রতিনিয়ত এই এলাকার কেমিক্যাল গোডাউনগুলোকে সরিয়ে নেবার জন্য প্রতিনিয়ত আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। চকবাজার এলাকায় এখনো কয়েকশো রাসায়নিক গুদাম আছে বলে জানিয়েছেন এলাকাবাসী। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। চকবাজারের অগ্নিকাণ্ডে নিহতদের অনেকের বাড়ি নোয়াখালীর সোনাইমুড় উপজেলার বিভিন্ন গ্রামে। স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যে এই ঘটনার কেবল সোনাইমুড় উপজেলারই কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এই খবরে গোটা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারাদের বাড়িতে বাড়িতে চলছে কান্না আর হাজারি। ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। নিমতলির পরে আবারও ট্র্যাজেডি পুরনো ঢাকায়। দীর্ঘদিনের আশঙ্কাকে সত্য করে ভয়ঙ্কর কেমিক্যালের দাবানল আবারও কেড়ে নিল অন্তত ৮০টি তাজা প্রাণ। চকবাজারের এই প্রাণসংহারী আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দাদের। স্বজনদের তথ্য মতে এই উপজেলার অন্তত ৩২ জনের প্রাণ গেছে বুধবারের কাল রাতে। নিহতদের মধ্যে নাটেশ্বর ইউনিয়নেই আছে অন্তত ৮ জন। তাদের মধ্যে ঘোষকামতা গ্রামের খাসের বাড়ির ২ সহোদর মাসুদ রানা ও রাজু একসঙ্গে মারা গেছেন। এছাড়া বটতলীর শাহাদাত হোসেন হীরা, মির্জানগরের আনোয়ার হোসেন মঞ্জু ও নাসির উদ্দিনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের প্রত্যেকের বাড়িতেই চলছে কান্না আর আহাজারি। আগুন দেখি শাটার ফেলে বন্ধ করছে, দোকানের ভিতরে ছিল গো। সারা রাত্র ফোন আমরা দিতে আসি, এরা পাইতেছে না এদেরকে। এখন এরপরে চাচা একজন ছিল, এই মেডিকেলে যাই এই লাশ শনাক্ত করছে, লাশ পাইছে। আমরা এই খবরটা এখনো পাইতেছি না সঠিকভাবে। সোনাইমুড়ি উপজেলার আরো অনেকে এই কাজ ও ব্যবসা করেন চকবাজারে। এদের অনেকের স্বজনরা এখনো প্রিয়জনের খোঁজ জানেন না। কর্তৃপক্ষের কাছে তাদের প্রথম চাওয়া স্বজনের খোঁজ। ইসলাম, RTV। এবারে অন্য প্রসঙ্গ। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ৫২ ভাষা শহীদদের স্মরণ করল গোটা জাতি। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মহান ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে মূল ফটক খুলে দিলে সাধারণ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে।
এখন থেকে আদালতের রায় ইংরেজি ভাষার পাশাপাশি বাংলায় লেখার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে অমর 21শে ফেব্রুয়ারি ও শহীদ দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের 3 দিনের অনুষ্ঠান মালার উদ্বোধন করতে এসে শোক জানান চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনারও। মারুফ রেজা রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও মহান 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করেন ভাষা শহীদদের প্রতি, শোক জানান চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনারও। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা আহত তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছি এবং সেটা আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। প্রচলিত বা আঞ্চলিক ভাষায় রক্ষায় সবাইকে সচেতন হবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা দেন আদালতের রায়কে ইংরেজির সঙ্গে বাংলা ভাষায় লেখার। ইংরেজি রায় যখন দেয় সে রায়ে যে কি বলল তাকে নির্ভর করতে হয় তার সাথে যিনি আইনজীবী থাকেন তার উপর। তিনি যা বুঝিয়ে দেবেন সেটাই সে বুঝবে, নিজে পড়ে জানার কোনো সুযোগ তার থাকে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে আদালতের রায়টা যদি কেউ ইংরেজিতেও লিখতে চায় লিখতে পারে, কিন্তু একটা শর্ত থাকবে যে এটা বাংলা ভাষায় প্রচার করতে হবে, প্রকাশ করতে হবে। আর আমরা যারা এক একটা অঞ্চলের আমাদের আঞ্চলিক ভাষা তো থাকবেই, এটাকে একেবারে বাদ দেওয়া ঠিক না, কারণ বাদ দিলে আমাদের নিজেদের অস্তিত্বই থাকে না। এটাও ঠিক, সেটাও আমাদের থাকতে হবে, চর্চা থাকুক। এর আগে জাতির পিতার ঐতিহাসিক 7 মার্চের ভাষণ ইশারা ভাষায় অনুবাদের উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, RTV, ঢাকা। বঙ্গোপসাগরে জলদস্যুদের তাণ্ডব বন্ধ না হলে আগামীতে সাগরে মাছ ধরা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার ফিশারি ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। দুপুরে কক্সবাজার শহরের ফিশারি ঘাটে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা এই হুঁশিয়ারি দেন। এ সময় বক্তারা আরও বলেন, আগামী 3 দিনের মধ্যে সাগরে জলদস্যুতা বন্ধের ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভার ও ধামরাই সহ আশেপাশের থানাগুলোতে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান এবং প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহমিজান শফিউর রহমান। নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান তিনি। সাভারের বিভিন্ন স্তরের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং ব্যাংক বিমার কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ক্লেমন খেলার সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াডে যুক্ত হয়েছে সৌম্য সরকার। হ্যামিল্টনের প্রথম টেস্টে ইনজুরির কারণে সাকিব আল হাসান খেলতে না পারায় সৌম্যকে ডাকা হয়েছে নিশ্চিত করেছেন নির্বাচকরা। যদিও ওয়ানডে সিরিজে ভালো করতে পারেনি এই বাঁহাতি ব্যাটসম্যান। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। চকবাজারে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে 81, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, স্বজনদের আহাজারিতে ভারী পরিবেশ। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার, জানালেন সেতুমন্ত্রী। দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। আগুনের ঘটনার 100 গজের মধ্যে এখনও তীব্র দাহ্য রাসায়নিকের গুদাম, গতানুগতিক আশ্বাসে আটকে আছেন দক্ষিণের মেয়র। এবং বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ, আদালতের রায় ইংরেজির পাশাপাশি বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর। রাতের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digital। ধন্যবাদ সবাইকে।